আজকে আমরা বার কাউন্সিল অর্ডার, রুলস এন্ড ক্যাননস এইটার উপরে প্রাথমিক বিষয়সমূহ ও অনুচ্ছেদ 1 থেকে 46 আলোচনা করব। রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়? আমরা জানি যে 46টা অনুচ্ছেদ আছে। 46 নং আদেশ, এটা সঠিক উত্তর। বাংলাদেশ বার কাউন্সিল একটি কেমন প্রতিষ্ঠান? এখানে বেসরকারি আছে, সরকারি নিয়ন্ত্রণাধীন আছে, সাংবিধানিক আছে, হবে হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থা। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1971 কত তারিখে কার্যকর হয়? আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা দিবস, সেটা মনে রাখবেন, 26শে মার্চ 1971। আইন 1972 সালে হয়, কিন্তু কার্যকর দেখানো হয় পূর্ব থেকে 26শে মার্চ 1971, রেস্ট্রোস্পেকটিভ ইফেক্ট। আচ্ছা, মনি আপু বলবেন আমার কথা কি রিপিট হচ্ছে, ডাবল শোনা যাচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 কত তারিখে প্রকাশিত হয়? আগেরটা ছিল কার্যকর হয়, আর পরেরটা কত তারিখে প্রকাশিত হয়? এটা 18 মে 1972। কোনটি বাংলাদেশ বার কাউন্সিল এর বৈশিষ্ট্য নয়? কর্পোরেট বডি, এটা 3 ধারায় আছে। চিরস্থায়ী উত্তরাধিকার, এটা আছে। সাধারণ সিলমোহর, এটাও আছে। তাহলে আইনগত সহায়তা প্রদানকারী, এটা লিগ্যাল এডের কাজ, এটা বার কাউন্সিলের কাজ না। তাহলে 3 অনুচ্ছেদে এটা আছে। এই তিনটাই বৈশিষ্ট্য, কিন্তু ঘ বৈশিষ্ট্য নয়, এটা উত্তর। স্থানীয় বার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত নয় কোনটি? লোকাল বার অ্যাসোসিয়েশন। এখানে অনুচ্ছেদ 2F আছে। এটা দেখবেন যে জেলা বার সমিতি, জেলা বার অ্যাসোসিয়েশন বা চৌকি বার অ্যাসোসিয়েশন, এই সবগুলোই লোকাল বার অ্যাসোসিয়েশন বা স্থানীয় বার অ্যাসোসিয়েশন। তাহলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এইটা হবে উত্তর। এইটা কোনো লোকাল বার না। বার কাউন্সিলের নির্বাচিত সদস্যগণের কার্যকাল সমাপ্ত হয় কত বছর পর পর ভোট হয় বা কত বছর মেয়াদ থাকে? এটা 3 বছর। বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত? আমরা অনুচ্ছেদ 5-এ দেখব, এটা 7। তাহলে সাধারণ সদস্য 7 জন, গ্রুপ ভিত্তিক সদস্য 7 জন, এবং বাংলাদেশ বার কাউন্সিলের যিনি সভাপতি, তিনি তো অ্যাটর্নি জেনারেল, তিনি নিজের পদের কারণেই, পদাধিকার বলেই সভাপতি হয়ে থাকেন। তাহলে 7, 7, 14 এবং 8 একজন, টোটাল হচ্ছে 15। কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকিবে না উপর্যুপরি? কতবার থাকবে না? পরপর 2 বার, অর্থাৎ 2 বারে বেশি নয়। এটা 5-এর এতে আছে। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হবেন। সচিব নিযুক্ত হয় সরকার কর্তৃক। সরকার কর্তৃক সচিব নিযুক্ত হয়। কে সচিব নিযুক্ত হতে পারেন, সচিব হওয়ার যোগ্যতা কার, সেটা পরে প্রশ্ন আছে। নিম্নের কে বার কাউন্সিলের সচিব হিসাবে সরকার কর্তৃক নিয়োগ পেতে পারেন? এখানে আমরা যেটা পাবো, 11 নম্বর প্রশ্নের উত্তর, শুধু একজন জেলা জজ না, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, জেলা জজ বা যুগ্ম জেলা জজ, যে কোনো বিচার বিভাগ কর্মকর্তা। উত্তর হবে খ। এটা 6-এর এতে আছে, জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ, ডিস্ট্রিক্ট জাজ অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। বাংলাদেশ বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছর, বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করিতে হইবে তাহা হইল।
মাউস ফাস্ট কাজ করছে। তাহলে এটা উত্তর হবে ঘ, 31শে মে। 31শে মে অথবা তার আগেই নির্বাচন হতে হবে। এগুলো দেখবেন বিগত সালের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন কতজন বিশ্ববিদ্যালয়ের সদস্য থাকবে? অন্তত 2 জন। অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হবেন আপিল বিভাগের বিচারক। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান অ্যাপিলেট ডিভিশনের একজন জাস্টিস হবেন। মনোনয়ন দিবেন হচ্ছে প্রধান বিচারপতি। জ্যেষ্ঠতার ক্রম নির্ণয়ের মানদণ্ড কি? মানে কে সিনিয়র? তালিকাভুক্তির তারিখ, পদমর্যাদা, বয়স। তাহলে এখানে ক এবং গ দুইটা উত্তর, যেটা ঘয়ে আছে। তাহলে আমাদের বৃত্ত পূরণ করতে হবে ঘ। অন্যান্য আইনজীবী এর ওপর কার প্রাকশ্রোতা অধিকার বা রাইট অফ প্রি অডিয়েন্স রয়েছে? 26 অনুচ্ছেদে আছে। এটা আছে অ্যাটর্নি জেনারেল স্যারের, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল শুধু না, লিখতে হবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। লিখিত পরীক্ষায় যখন লিখবেন তখন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল লিখবেন। অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর অনুমোদিত বয়স নয় কোনটি? সরকারি চাকরি হইতে নৈতিক, আচ্ছা, 17 নম্বর, অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর অনুমোদিত বয়স নয় কোনটি? এটা হবে 18। দেখবেন যে বাদ বাকিগুলো 21, ন্যূনতম 21 বছর হবে, তার মানে 21 অথবা 21-এর বেশি হতে হবে। তাহলে 21, এটা তো নিজেই মিলে গেল, এবং 25, 30 এগুলো তো 21-এর অবশ্যই বেশি। তাহলে এই প্রশ্নের উত্তরে অবশ্যই 18 হবে, কারণ নয়, বয়স নয় কোনটি বলা হয়েছে। তার মানে 18 বছর বয়সের কেউ পরীক্ষা দিতে পারবে না, অ্যাটলিস্ট 21 বছর বয়স হতে হবে। মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম কোনো বয়স উল্লেখ নাই। এরপরে সরকারি চাকরি হইতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত, শুধু বরখাস্ত হয়েছে একজন ব্যক্তি অ্যাডভোকেট হইবার জন্য অযোগ্য হবে যদি না সে অতিবাহিত করে। তাহলে শুধুমাত্র বরখাস্ত হলে অতিবাহিত করতে হবে 2 বছর, আর যদি তার সাজা হয় তাহলে কত বছর অতিবাহিত করতে হবে কে বলতে পারবেন? হাত উত্তোলন করেন। হ্যাঁ বলেন। 5 বছর। হ্যাঁ শিবলি ভাই বলেন। জি, 5 বছর। আবার বলেন। 5 বছর। 5 বছর, ধন্যবাদ। তাহলে রিলেটেড প্রশ্ন বলতে পারতে হবে। এরপর এবার রনি আপুকে সুযোগ দিব। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয়, তাহলে ট্রাইব্যুনাল কত সদস্য বিশিষ্ট হবে? 3 সদস্য বিশিষ্ট হবে, বা 3 সদস্যের সমন্বয় হবে। 33 অনুচ্ছেদে আছে। 33-এ 2টা 3, তাই সদস্য সংখ্যাও 3। যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, মিথ্যা অভিযোগ করেছে, সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবে? সেক্ষেত্রে 500 টাকা জরিমানা হবে। 34-এ আছে এটা। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে অ্যাডভোকেট কি পদক্ষেপ নিতে পারে? তাহলে
অ্যাডভোকেট আপিলও করতে পারে অথবা রিভিউ, এই দুইটার যে কোনো একটি অথবা উভয়টি আবেদন করতে পারে। তাহলে আপিল করা যায়, রিভিউ করা যায়। রিভিউ যেহেতু করা যায় তাহলে এটা একটা সিভিল নেচার মনে হচ্ছে, কারণ সিভিল ক্ষেত্রে কিন্তু রিভিউ করা যায়। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই। মানে কোন এখতিয়ারটা নেই? এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা। যেমন একটা দেওয়ানি আদালত, সে দেওয়ানি আদালত কি করতে পারে? বিষয়বস্তু জব্দ করতে পারে, ক্রোক করতে পারে। সেটা বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল করতে পারবে না। একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? তাহলে ট্রাইব্যুনালের একটা সিদ্ধান্ত হয়েছে, এটার বিরুদ্ধে আপিল করার সুযোগ একমাত্র কোথায় আছে? হাইকোর্ট বিভাগে। বার কাউন্সিল 12-13 দুইবার একই প্রশ্ন রিপিট হয়েছে, গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার আপনাদের জন্য প্রশ্ন। অনেকেই 5 বছর বলেছিলেন এর আগে। এর এখানে প্রশ্ন হচ্ছে, যদি হাইকোর্ট বিভাগে একজন অ্যাডভোকেট আপিল করে, তাহলে যে সিদ্ধান্ত হবে, এরপরে হাইকোর্টের সিদ্ধান্ত যদি না মানেন, হাইকোর্টেও বলা হলো তার লাইসেন্স থাকবে না, বহিষ্কার, হাইকোর্ট বিভাগও সেই রায় বহাল থাকলো, সেক্ষেত্রে অ্যাডভোকেট কোথায় যাবে? হাইকোর্টের বিরুদ্ধে আর কোথায় যাওয়া যায়? রনি আপু বলেন। আর কোথাও যাওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? এখানে হাইকোর্টেই সিদ্ধান্তই চূড়ান্ত। হ্যাঁ, হাইকোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত, তাই আর যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, রিলেটেড প্রশ্ন এইভাবে আপনাদের মনে রাখতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব অনুমোদন লাগবে কার? তাহলে বিধি প্রণয়ন বাংলাদেশ বার কাউন্সিল করতে পারে, কিন্তু সরকারের অনুমোদন লাগে। সরকারও কিন্তু করতে পারে। যদি সরকার না করে, তাহলে বাংলাদেশ বার কাউন্সিল নিজেই সরকারের পূর্ব অনুমতি নিয়ে বিধি প্রণয়ন করতে পারবে। অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন ব্যবসা করে, তাহলে তাকে কারণে দণ্ডিত করা হবে কতদিন বা কত মাস? 6 মাস। তো আমরা সাধারণত যারা আইন ব্যবসা করি, অ্যাডভোকেট, তো যার লাইসেন্স নাই অ্যাডভোকেট ব্যতীত, মানে লাইসেন্স পেলে তো অ্যাডভোকেট হবে, সে যদি আইন ব্যবসা করে তাকে 6 মাস দেওয়া হবে। তো ওই ব্যক্তিদেরকে সাধারণত কি বলা হয়? হ্যাঁ, 6 মাস ঘ অপশনে আছে। এটা 41 অনুচ্ছেদের বিষয়। ধন্যবাদ রনি আপু। তো যারা অ্যাডভোকেট নয় কিন্তু আইন ব্যবসা করে, তাদেরকে কি বলা হয় আদালতের প্রচলিত ভাষায়? কে বলতে পারবেন? অ্যাডভোকেট না কিন্তু আইন ব্যবসা করছে। হ্যাঁ বলেন, শিবলি ভাই লাইনেই তো আছেন। যে তাদেরকে টাউট বলা হয় বাংলায়, তা বলা হয় আর কি। টাউট বলা হয়, দেখবেন মাঝে মধ্যেই দেখি আমি টাউট এরকম একটা লিখনি গলায় ঝুলিয়ে ছবি তুলে ভাইরাল করে দেওয়া হয়, কেউ যদি ধরা পড়ে। তো এরপরে আমরা চলে যাব পরের ক্লাস টেস্ট। কিন্তু পুরো এই বার কাউন্সিল অর্ডার রুলস ক্যাননস এর উপরে সম্পূর্ণ। এখানে 50টা প্রশ্ন আছে। লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে কি বোঝায়? লোকাল বার অ্যাসোসিয়েশন বলতে জেলা বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। এটা তথ্যসূত্র হচ্ছে অনুচ্ছেদ 2 এর এফ এ আছে লোকাল বার অ্যাসোসিয়েশন কথাটি, তাই সঠিক উত্তর জেলা বার অ্যাসোসিয়েশন। দেখেন, উপজেলা বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সবগুলো। এখানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হবে না, আমরা আগের ক্লাস টেস্টে দেখলাম। উপজেলা বার অ্যাসোসিয়েশন এইটা 2F এ উল্লেখ নাই।
তাই জেলা বার অ্যাসোসিয়েশনকে আমরা কিন্তু বুঝি। অ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারীর পিপুলস ডায়েরিতে ন্যূনতম কয়টি মামলার নোট থাকতে হবে? তাহলে সর্বমোট 10টি, যার মধ্যে 5টি সিভিল, 5টি ক্রিমিনাল। এখানে বলেই দেওয়া আছে বিধি 60-এর উপবিধি 2 আছে, 5টি দেওয়ানি ও 5টি ফৌজদারি, মোট 10টি। তাহলে সঠিক উত্তর 10টি। প্রশ্নে যদি বলে দেয় কয়টি দেওয়ানি মামলা, উত্তর হবে 5টি। প্রশ্ন যদি বলে দেয় কয়টি ফৌজদারি মামলা, তাহলে উত্তর হবে 5টি। টোটাল 10টি। এখানে কয়টি মামলা বলা আছে, অর্থাৎ সিভিল ক্রিমিনাল উল্লেখ নাই, তাই মোট উত্তর হবে এখানে 10টি। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 কত তারিখ থেকে কার্যকর হয়? এর আগের প্রশ্নটা সেম ছিল, 26শে মার্চ 1972, সরি 26শে মার্চ 1971, আমাদের স্বাধীনতা দিবস। তো ইংলিশ প্রশ্ন তুলে দিয়েছি অনুচ্ছেদ 18 থেকে। এখানে ড্যাশ অর ড্যাশ শ্যাল লাই এগেইনস্ট দ্য বার কাউন্সিল অর এনি ট্রাইব্যুনাল। এখানে হবে নো শুট, গ নম্বরে আছে নো শুট অর আদার লিগ্যাল প্রসিডিং, নো শুট অর আদার লিগ্যাল প্রসিডিং, গ নম্বরে। তো এইটা আপনারা 18 অনুচ্ছেদ ইংলিশ পার্টটা দেখলেও হুবহু এই সেন্টেন্সটা আছে, সেখান থেকে তুলে দিয়েছি। মানে বাংলাদেশ বার কাউন্সিলের বিরুদ্ধে কোনো মামলা বা কোনো লিগ্যাল প্রসিডিং দায়ের করা যাবে না। কখন? যদি সেটা গুড ফেথে কেউ করে থাকে, এটা পড়লে বোঝা যাচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য কোনটি? কর্পোরেট বডি, চিরস্থায়ী উত্তরাধিকার, সাধারণ সিলমোহর, অর্থাৎ 3টি সঠিক উত্তর। তাই এখানে হবে সবগুলো। অনুচ্ছেদ 3-এ আছে বৈশিষ্ট্য। ক ও খ এর বয়স যথাক্রমে 24 ও 26 বছর এবং তারা 2021 সালে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়। গ ও ঘ এর বয়স যথাক্রমে 27 ও 28 এবং তারা 2023 সালে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়। এদের মধ্যে তুলনামূলকভাবে কে সিনিয়র? তাহলে এখানে আমাদের 23 সালে যারা অ্যাডভোকেট হয়েছে তাদের বয়স যতই বেশি হোক, দেখেন 28 বছর একজনের বয়স, তাহলে বয়সের দিক দিয়ে ঘ 28 বছর, তার মানে এ সবচেয়ে সিনিয়র বয়সের দিক দিয়ে। কিন্তু সে তো পরে তালিকাভুক্ত হয়েছে 23 সালে, তাহলে 21 সালে যেহেতু আগে তালিকাভুক্ত হয়েছে ক খ, এদের মধ্যে যে যার বয়স বেশি সে হবে সিনিয়র। তার মানে ক আর খ এর মধ্যে 21 সালে দুইজনই তালিকাভুক্ত হয়, কিন্তু খ এর বয়স যেহেতু ক এর থেকে বেশি অর্থাৎ 26 বছর, তাই এখানে উত্তর হবে খ। এটা যদি বুঝতে না পারেন আমাকে এখনই প্রশ্ন করেন যে এইটা কে সিনিয়র। এটা যদি বুঝতে না করেন, ক্লাস টেস্ট 5-এ ছিল বয়স এবং তালিকাভুক্তির তারিখ, এই দুইটা হচ্ছে মানদণ্ড সিনিয়র নির্ণয়ের। তো এটাই কিন্তু আমি একটি বানিয়ে প্রশ্ন দিয়েছি যেন আপনারা প্রবলেমেটিক প্রশ্ন আসুক রিটেনে, বা এখানে প্রবলেমেটিক স্টাইলের প্রশ্নটা করা হয়েছে এমসিকিউ, এগুলো যেন উত্তর দিতে পারেন। অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হওয়ার জন্য ন্যূনতম শিক্ষানবিশকাল কত? অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য ন্যূনতম শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস। ক হবে উত্তর। এটা অনুচ্ছেদ 27-এও আছে, আবার বিধি 60-এও আছে। 6 মাস, 6 মাসের কম সময় শিক্ষানবিশকাল হলে হবে না। ইন্টিমেশন পাঠানো থেকে 6 মাস অপেক্ষা করতে হবে বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য। একজন আইনজীবীর জন্য নিম্নের কোন কাজটি আচরণবিধির লঙ্ঘন? কোন কাজ করলে সেটা আচরণবিধির লঙ্ঘন হবে? আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা, অ্যাডভোকেট হিসাবে কাজ করা অবস্থায়, আইন বিষয়ে কাজ করা অবস্থায় আইনের বাইরে যে অন্য কোনো যদি ব্যবসা করা হয়, তাহলেই সেটা কি হয়ে যাবে? অসৎ আচরণ হয়ে যাবে, অর্থাৎ আচরণবিধির লঙ্ঘন। বাকি অপশনগুলো দেখি। নিজে অপারগ হলে অন্য কোনো সন্তোষজনক ব্যবস্থাপনায় শুনানি সম্পন্ন করা,
মামলা পরিচালনার দায়িত্ব গ্রহণের সম্মত না হওয়া। একজন আমাকে একটা মামলা দিতে চাইলো, আমার ইচ্ছে নেই তার জন্য মামলা আমার পরিচালনা করার, আমাকে সে চাপ সৃষ্টি করতে হবে পারবে না যে আপনাকে মামলা নিতেই হবে। আমি কার মামলা নিব কার মামলা নিব না এটা আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত বিষয়। ফি নির্ধারণের ক্ষেত্রে সময় ও শ্রমকে বিবেচনায় নেওয়া। হ্যাঁ, একটা সেরেস্তায় কে বেশি সময় দিচ্ছে কে বেশি শ্রম দিচ্ছে এই জিনিসগুলো বিবেচনায় নিয়ে তার ফিটা বেশি হবে, আর যে কম সময় দিবে তার ফি নিশ্চয়ই কম হবে। তো এগুলো বলে দেওয়া আছে 42টি যে আচরণবিধি আছে তার মধ্যে। আর কতেও বলা আছে যে এইটা করা যাবে না। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 সর্বশেষ কত সালে সংশোধিত হয়? এইটা 2021 সালে সংশোধিত হয়। 2021 সালে করোনাকালীন সময়ে নির্দিষ্ট সময়ে কি করা যাচ্ছিল না, নির্বাচন করা যাচ্ছিল না, এই কারণে অ্যাডহক কমিটির একটা বিধান নিয়ে আসে যেটা অনুচ্ছেদ 8-এর ভেতরে ইনক্লুড করা হয়েছে। এটা 2021 সালে, কারণ ওই সময় করোনা চলছিল, মহামারীর সময়। বাংলাদেশ বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ কত? তাহলে ফি 1,000 টাকা দিয়ে একটা অভিযোগ করা যাবে এবং অভিযোগ মিথ্যা প্রমাণ হলে 500 টাকা জরিমানা। এরপরে পরের প্রশ্ন সেটা, আগের ক্লাস টেস্টও এটা ছিল। বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি হবেন কে? সভাপতি তো অ্যাটর্নি জেনারেল, কিন্তু সহ সভাপতি কে হবেন? তো সহ সভাপতি হবেন সদস্যদের মধ্যে হতে নির্বাচিত একজন, ভাইস চেয়ারম্যান। অ্যান অ্যাডভোকেট শ্যাল নট রিপ্রেজেন্ট কনফ্লিক্টিং ইন্টারেস্ট, এটি ড্যাশের প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি। কাদের প্রতি এই আচরণটা? এটা হচ্ছে ক্লায়েন্টের প্রতি। কেন? আচরণবিধির অধ্যায় 2 এর বিধি 2 এ কনফ্লিক্টিং ইন্টারেস্ট বলতে উভয় পক্ষে নিযুক্ত না হওয়া। কনফ্লিক্টিং ইন্টারেস্ট বলতে আমি বাদী পক্ষেও আছি আবার বিবাদী পক্ষেও আমি নিযুক্ত হলাম, তাই হয়। একজন অ্যাডভোকেট দুই পক্ষে যদি নিযুক্ত হয় তাহলে এইটা বাদীর সাথে অন্যায় করা হবে বিবাদীর সাথেও অন্যায় করা হবে। প্রথমত বাদীর সাথে অন্যায় করা হবে, কেন? কারণ বাদী প্রথমে আমার কাছে এসেছে, আমি মামলাটা করেছি, আবার বাদীকে না জানিয়ে আমি বিবাদীর মামলাটাও কি করছি, গ্রহণ করেছি। তো এইটা করা যাবে না, এটা নিষেধ আছে। 2-এর 2-এ বলা হচ্ছে, আচরণবিধি অধ্যায় 2 বিধি 2-এ বলা হচ্ছে যে উভয় পক্ষে নিযুক্ত হওয়া যাবে না, এটাকে কনফ্লিক্টিং ইন্টারেস্ট বলা হচ্ছে। তাহলে কোনো অ্যাডভোকেট উভয় পক্ষে নিযুক্ত হলে মক্কেলের প্রতি অন্যায় করা হবে, কারণ কোনো পক্ষেই আমি সঠিকভাবে কাজ করতে পারবো না। এটা এই ক্লায়েন্টদের সাথে কি করা হবে, অন্যায় করা হবে, তাই এটা ক্লায়েন্টদের প্রতি একটা আচরণবিধির বিষয়। ক্লায়েন্ট বলতে মক্কেল। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই। কিসের এখতিয়ার নেই? এখতিয়ার সমূহ দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা। আগের ক্লাস টেস্ট ছিল, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই রিপিট করেছি। 15 নম্বর প্রশ্ন রিপিট। কমপক্ষে কতদিন পূর্বে অফিসিয়াল গেজেটের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে? কতদিন পূর্বে? 30 দিন পূর্বে, অনুচ্ছেদ 9-এ আছে। একজন অ্যাডভোকেট সারা বাংলাদেশের ড্যাশ এর সামনে উপস্থিত হতে এবং শুনানি করতে পারবে। তাহলে অ্যাডভোকেট সকল আদালত, সব কোর্ট, যতগুলো কোর্ট আছে, অল কোর্টস, ট্রাইব্যুনালস অ্যান্ড রেভিনিউ অথরিটিস, মানে রাজস্ব কর্তৃপক্ষ, ইংলিশে যদি আসে অল কোর্টস, ট্রাইব্যুনালস অ্যান্ড রেভিনিউ অথরিটিস, সবার সামনেই লাইসেন্স পাওয়ার পরে আপনারা দাঁড়াতে পারবেন, উপস্থিত হয়ে শুনানি করতে পারবেন। 19-এর 2-এ আছে এটা। ক্লায়েন্টস নট অ্যাডভোকেটস আর দ্য লিটিগেন্টস, অর্থাৎ মক্কেলরা হচ্ছে বাদী বিবাদী, লিটিগেন্টস বলতে মামলাকারী বা মামলায় মোকাবেলাকারী, অর্থাৎ মক্কেলরা মামলা পক্ষ, আইনজীবীরা না।
অতএব একটা মক্কেলের জন্য আপনি নিজে অন্য অ্যাডভোকেটদের সাথে কি করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না, কারণ একটা মামলাই তো আপনার নাই। আজকে একটা মক্কেলের জন্য আপনি একজন অ্যাডভোকেটের সাথে আদালতে তর্কাতর্কি করলেন, খারাপ ব্যবহার করলেন, সেক্ষেত্রে তো তার সাথে আপনার রিলেশনশিপটা খারাপ হয়ে গেল। এই কোর্টে আপনাকে চলতে হবে অনেক দিন, ওই মক্কেল তো আর আসবে না, মামলা শেষ হয়ে গেলে হয়তো বা সারা জীবন আসবে না, কিন্তু এই অ্যাডভোকেটদের সাথে, কলিগদের সাথে আপনাকে চলাফেরা করতে হবে। তাই বলা হচ্ছে যে যেহেতু মামলা পরিচালনা করে অ্যাডভোকেট মক্কেলদের পক্ষে, তাই মক্কেলদের স্বার্থে আপনি সবকিছু করবেন অফিসিয়ালি, পেশাগত যে ইথিক্স সেটা বজায় রাখবেন। অতএব একটা মামলায় মক্কেলদের পক্ষে কাজ করতে গিয়ে অ্যাডভোকেটের সাথে তর্কে জড়াবেন না, অ্যাডভোকেটকে শত্রু তৈরি করবেন না আপনার। তাহলে এইটি অ্যাডভোকেটের প্রতি, একজন অ্যাডভোকেটের অন্য অ্যাডভোকেটের প্রতি আচরণের একটা বিষয়। এটা হুবহু অধ্যায় 1 এবং বিধি 7-এর মধ্যে আছে। একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? এইটা আমরা একটু আগে দেখেছি, এটা হাইকোর্ট বিভাগে করা যায় এবং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত। বার কাউন্সিল নির্বাচনের উদ্দেশ্যে প্রস্তাব যাচাই বাছাই এবং ভোট গ্রহণের মধ্যে কত দিনের বিরতি থাকবে? অর্থাৎ মনোনয়ন ফর্ম তুললো, সেইটা জমা দিয়ে দিল, জমা দেওয়ার পরে একজন ব্যক্তি তিনি ভোট করার জন্য যোগ্য প্রার্থী কিনা, এটা তো মনোনয়ন পত্র কি করতে হয়, চেক করতে হয়, যাচাই বাছাই করতে হয়। তারপরে কোনোটা রিজেক্ট হবে এবং কোনোটা টিকে যাবে। তো ভোট হওয়ার আগে যাচাই বাছাইয়ের জন্য তো একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমটা হচ্ছে 14 দিন। এটা বিধি 3-এ আছে। নির্বাচন সংক্রান্ত যত ডিটেলস সেটা বিধি 3-এ আছে। বার কাউন্সিল অর্ডার 46টা অনুচ্ছেদ, কিন্তু বার কাউন্সিল রুলস এখানে আছে 101টা বিধি বা রুলস। সে 101টা বিধির মধ্যে 3 নম্বর বিধিতে নির্বাচন সংক্রান্ত ডিটেলস দেওয়া আছে। শিক্ষানবিশকালে ব্যবহৃত ডায়েরিকে কি বলে? অনেকে মনে করতে পারে কেস ডায়েরি, এটার নাম কিন্তু অ্যাডভোকেট ডায়েরি না, কেস ডায়েরি না, এটা পিপুলেজ ডায়েরি। কারণ শিক্ষানবিশ অ্যাডভোকেটদের বা শিক্ষানবিশ আইনজীবীদের কি বলা হয়? পিউপিল। তাই পিউপিলের যে ডায়েরি সেটাকে বলে পিউপিলেজ ডায়েরি। আর যেমন আমরা অ্যাডভোকেট হওয়ার পরে যে ডায়েরি মেনটেন করি, যেমন এটা আমার ডায়েরি, কোর্টে ব্যবহার করি, এটা অ্যাডভোকেট ডায়েরি, অ্যাডভোকেট হওয়ার পরে এই ডায়েরি। কিন্তু অ্যাডভোকেট হওয়ার আগে যে ডায়েরিটা সেটা পিপুলেজ ডায়েরি, এটা 60-এর 2-এ আছে। এগুলো বিগত সালের প্রশ্ন না, বা কোনো গাইডেও সাধারণত এই ধরনের প্রশ্ন নেই, এটা আমার ক্লাস টেস্টে ইউনিক প্রশ্ন। এই ধরনের কিছু প্রশ্ন আপনারা দেখবেন যে আমার ক্লাস টেস্টে আছে। আপনারা যারা আমার কোর্স করছেন এইগুলো প্র্যাকটিস করে আপনারা অনেকটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন ফেস করতে পারছেন। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনাল কত সদস্য বিশিষ্ট? এর আগে প্রশ্ন ছিল 3 সদস্য বিশিষ্ট বা 3 সদস্যের সমন্বয়ে। সরকারি আইনজীবী কর্তৃক ন্যায় বিচার নিশ্চিত করা, একজন পাবলিক প্রসিকিউটর ন্যায় বিচার নিশ্চিত করবেন, এটি কার কার প্রতি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত? এটা কোর্টের সাথে। কারণ একজন পাবলিক প্রসিকিউটর হচ্ছে হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট অফ দ্য কোর্ট, তিনি একটি আদালতের হেল্পিং হ্যান্ড। তো যদি পাবলিক প্রসিকিউটর তার কাজটা ঠিকভাবে করে তাহলে আদালতের জন্য একটা মামলায় রায় দিতে সুবিধা হয়, কারণ আদালতকে হেল্প করেন। আচরণবিধি অধ্যায় 3 এর বিধি 5 অনুসারে এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ, কোর্ট। কারণ কোর্টকে সহযোগিতা করার মাধ্যমেই কিন্তু একজন পাবলিক প্রসিকিউটর ন্যায় বিচার নিশ্চিত করে থাকেন। পরের প্রশ্ন, আদালতের কর্মসময়ের পর যে কোনো জরুরি বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তীয় অ্যাডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো, কতে বলা হচ্ছে বিচারকের সরাসরি খাস কামরায় দেখা করা। এটা করার কোনো সুযোগ নেই। প্রতিপক্ষের অ্যাডভোকেটকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা, এটাও করা যাবে না। স্থানীয় বারের সভাপতিকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা, এটাও করা যাবে না। অর্থাৎ বিচারকের সাথে শুধুমাত্র দেখা হবে কোর্টের ভিতরে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি বিচারকের সাথে রাস্তাঘাটে, বিচারকের বাসায় বা বিচারকের খাস কামরায়, চেম্বারে কোথাও দেখা করার সুযোগ নেই।
তাহলে উত্তর হবে কি, এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা। আচরণবিধি অধ্যায় 3-এ এটা আছে। যেহেতু অপশন ক, খ, গ উল্লেখিত কাজগুলো আচরণবিধির লঙ্ঘন, সেহেতু সঠিক উত্তর হবে ঘ। 25, পেশাগত বা অন্য কোনো অসদাচরণের জন্য দোষী হলে একজন অ্যাডভোকেটকে কোন শাস্তি দেওয়া যায় না? তাহলে এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে এই যে কম্পেনসেটেড অর্থাৎ কম্পেনসেশন দেওয়া যায় না, 32 অনুচ্ছেদ অনুসারে সঠিক উত্তর। তাই এখানে যেহেতু বলা হয়েছে শাস্তি দেওয়া যায় না, এই 3টি শাস্তি কিন্তু দেওয়া যায়, রিমুভ করা যায়, সাসপেন্ড করা যায়, আবার তিরস্কার করা যায়, রিপ্রাইমেন্ড করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কম্পেনসেটেড। An advocate should not accept employment as an advocate in any matter upon the merits of which he has previously acted in a judicial capacity. এটি ড্যাশের প্রতি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত। এইটা আচরণবিধি অধ্যায় 4-এর বিধি 7-এ আছে। অর্থাৎ যখন কোনো অ্যাডভোকেট কোনো সরকারি কর্মকর্তা হিসাবে যদি বিচারক হিসাবে কোনো মামলায় বিচার কার্য পরিচালনার সময় কোনো মামলা সম্পর্কে জানে, সেই ক্ষেত্রে পরবর্তীতে যেহেতু তিনি বিচারক হিসাবে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার নিশ্চিত করছিলেন, তাই আদালতে তিনি যখন আসবেন অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করতে, হয়তোবা তার চাকরি ছেড়ে দিয়ে হোক বা তার অবসর নেওয়ার পরে, অনেক সময় অনেক বিচারক অবসরে যাওয়ার পরে অ্যাডভোকেট হয়ে আদালতে আসেন। তো যেভাবে হোক তার সরকারি চাকরির অংশ হিসাবে কোনো মামলা সম্পর্কে জেনে, কোনো দুইটা পার্টি সম্পর্কে জেনে আদালতে তার কোনো একটা পক্ষে তিনি মামলা পরিচালনা করতে পারবেন না, কারণ তিনি অন্যভাবে যেহেতু পার্টিদের সম্পর্কে জেনেছেন। তাই এটা করলে জনগণের প্রতি অবিচার করা হবে। তাই এটা ফর পাবলিক, অর্থাৎ জনগণের প্রতি পাবলিকের প্রতি একটা আচরণবিধি। ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি কতটি অধ্যায় আছে? 4টি অধ্যায় আছে, আমরা সকলেই জানি। যদি কোনো ব্যক্তি তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে, তিনি তালিকাভুক্তির জন্য অযোগ্য হবেন 5 বছরের জন্য। এটা আছে বিধি 60-এর উপবিধি 3-এ। অন্যান্য আইনজীবী এর উপর কার প্রাকশ্রতা অধিকার বা রাইট অফ প্রি অডিয়েন্স আছে? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের ওপর। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল স্যারের এই অধিকারটা আছে যে তিনি কোনো আদালতে দাঁড়ালে বা কোনো ট্রাইব্যুনালে দাঁড়ালে তিনি প্রথমে বলবেন। এটা অনুচ্ছেদ 26-এ আছে। বার কাউন্সিল ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সাক্ষ্য আইন 1872-এর কত ধারার বিধান অনুসরণ করতে হবে? অর্থাৎ এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের কোন বিধানটা প্রযোজ্য হয়? 132। এটা আছে অনুচ্ছেদ 35-এর উপ অনুচ্ছেদ 4-এ। An advocate in his professional capacity shall not advise the violation of any law. আপনি যখন অ্যাডভোকেট হয়ে যাবেন, আপনার কাছে কেউ আসলে আপনি কখনো কি করবেন না, কোনো মক্কেলকে আইন ভঙ্গ করার পরামর্শ দিবেন না। অর্থাৎ কোনো অ্যাডভোকেটের উচিত হবে না তার কোনো পক্ষকে আইন হাতে তুলে নেওয়ার। অতএব এইটি কার প্রতি? একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত হবে ক্লায়েন্টদের প্রতি, মক্কেলদের প্রতি। যেহেতু মক্কেল হিসাবে আসছে আপনার কাছে, এসে বলছে স্যার আমি কি এই কাজটা করব, আপনি দেখলেন যে কাজটি সে করতে চাচ্ছে সেইটা একটা অন্যায়, একটা আইনের লঙ্ঘন। অতএব এইটা করার জন্য পরামর্শ দেওয়া যাবে না। অধ্যায় 2-এর বিধি 8-এ এটা স্পষ্টভাবে নিষেধ করা আছে। বাংলাদেশ বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখে বা তারিখের পূর্বে সম্পন্ন করিতে হইবে তা হইল 31শে মে। 31শে মে সর্বশেষ ডেট অনুচ্ছেদ 8-এ আছে। হয় 31শে মে নির্বাচন করতে হবে অথবা তার আগে। একজন আইনজীবীর ফি নির্ধারণের ক্ষেত্রে নিম্নের কোনটি বিচার্য বিষয় নয়? এটা অধ্যায় 2-এর বিধি 10 এবং 11-তে আছে এবং কিছুটা ব্যক্তিগত নৈতিকতারও একটা বিষয়। অতিরিক্ত ফি প্রদানে মক্কেলের যদি সক্ষমতাও থাকে, মক্কেল কোটিপতি, অনেক অঢেল টাকা পয়সা আছে, তা আপনি ইচ্ছে করলে তার কাছ থেকে একটু অতিরিক্ত ফি নিতেই পারেন,
কিন্তু তার সামর্থ্য থাকলেও নেওয়া যাবে না, যেটা তার বড় লোক মক্কেল বেশি টাকা নিব এটা করা যাবে না, যেটা স্বাভাবিক ফি সেটাই নিতে হবে। অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন ব্যবসা করেন তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে, এটা হবে 6 মাস। অনুচ্ছেদ 41-এ আছে একজন টাউট দালাল অ্যাডভোকেট না, কিন্তু অ্যাডভোকেট হিসাবে পরিচয় দিয়ে যদি আদালতে ঘোরাফেরা করে কোনো মক্কেলকে বিভ্রান্ত করে, সেই ক্ষেত্রে তাকে এই 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে। কততম অনুচ্ছেদে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী লিপিবদ্ধ আছে, অর্থাৎ ফাংশন আছে কততে? 10-এ, অনুচ্ছেদ 10-এ আছে। বাংলাদেশ বার কাউন্সিলের কয়টি স্থায়ী কমিটি আছে? স্থায়ী কমিটি আছে 3টি, এবং অন্যান্য যে কমিটি আছে সেগুলো স্থায়ী কমিটি না। স্থায়ী কমিটির ইংরেজি হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, 3টি আছে। নির্বাহী কমিটি, আইন শিক্ষা কমিটি এবং আর্থিক কমিটি। অনুচ্ছেদ 11-তে আছে, দেখবেন। একজন বার কাউন্সিল সদস্যের পদ শূন্য হয় না। কি করলে পদ শূন্য হবে না? যদি পদত্যাগ করে তাহলে পদ শূন্য হবে আইনজীবী তালিকা থেকে অপসারিত হলে, মানে আইনজীবী আর নাই, লাইসেন্স জব্দ হয়ে গেছে, অপরাধ করেছে তাই। চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পরপর 3টি মিটিংয়ে অনুপস্থিত থাকলে, এইগুলো কারণে পদ শূন্য হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট, ফৌজদারি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলে। কোনো অ্যাডভোকেটের নামে যদি মামলা হয় এবং তার যদি কারাদণ্ডও হয়, সেই ক্ষেত্রে লাইসেন্স ক্ষতিগ্রস্ত হবে না। যদি তার পেশাগত আচরণের কোনো নৈতিক আচরণের অবক্ষয় হয় বা অসৎ আচরণ করে, সেই ক্ষেত্রে লাইসেন্স দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি অন্য কোনো বিষয় থাকে, অপরাধটা পেশাগত বিষয় না, তার ব্যক্তিগত বিষয়, সেই ক্ষেত্রে তার সাজা হলেও লাইসেন্সের ক্ষতি হবে না। তিনি সাজা খেটে বের হয়ে এসে আবার আদালতে প্র্যাকটিস করতে পারবেন। এটা বিধি 91 বলা আছে। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার তামাদির মেয়াদ কত? 90 দিন। 90 দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে মামলা মানে আপিল দায়ের করতে হবে, এবং হাইকোর্ট বিভাগ যে রায় আবার দিবেন সেটাই ফাইনাল, এর বিরুদ্ধে আর অ্যাপিলের ডিভিশনে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ বার কাউন্সিলের ইলেকটেড মেম্বার্স কতজন? ইলেকটেড মেম্বার্স বলতে নির্বাচিত মেম্বার। আমরা জানি মাত্র একজন আছেন পদাধিকার বলে, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। তিনি অ্যাটর্নি জেনারেল বলেই কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অটোমেটিক হয়ে যান। তাহলে বাদ বাকি যে 14 জন থাকছে 15 জনের মধ্যে 7 জন গ্রুপ ভিত্তিক এবং 7 জন সাধারণ। অতএব এই 7 14 জন সবাইকে কি করতে হয়? নির্বাচন করতে হয়। তাহলে এটা 5-এর 1-এ আছে, ইলেকটেড মেম্বার্স বলতে নির্বাচিত সদস্য মোট 14 জন। কে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হতে পারেন না? বার কাউন্সিল ট্রাইব্যুনালের যে 33 অনুসারে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন করা হয়, তার সদস্য হতে পারবেন না উল্লেখিত সবাই। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তিনি বার কাউন্সিলের সদস্য, ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। ট্রাইব্যুনালের সদস্য বলতে কিন্তু বিচারক। অ্যাটর্নি জেনারেল স্যার কিন্তু আইনজীবী হিসাবে সবসময় দায়িত্ব পালন করবেন। যতগুলো আইনজীবী আছে বাংলাদেশে তিনি সবার সিনিয়র, তো তিনি যেহেতু আইনজীবী হিসাবে মামলার হিয়ারিং করবেন, অতএব ট্রাইব্যুনালের বিচারক হওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি এতই ব্যস্ত যে ট্রাইব্যুনালের সদস্য হওয়ার তার পক্ষে সম্ভব না। এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান যিনি, তিনি অ্যাপিলেট ডিভিশনের একজন মহামান্য বিচারপতি, তার দ্বারাও ট্রাইব্যুনালের বিচারক হওয়ার মতো সময় আসলে হয়ে ওঠে না। তাই আপনারা যদি দেখে থাকেন অনুচ্ছেদ 33, তাহলে ট্রাইব্যুনালের সদস্য সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইন অর্থাৎ লিমিটেশন অ্যাক্টের কত ধারা প্রযোজ্য হবে? 5 এবং 12। 5 ধারায় তামাদি বর্ধিত করার জন্য তামাদির মেয়াদ যদি পার হয়ে যায়, সেই ক্ষেত্রে 5 ধারায় আবেদন করা যায়। তাহলে এখানে তামাদি আইনের 5 ধারায় আবেদনের সুযোগ থাকছে। ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে 90 দিন পার হয়ে গেলে তামাদি আইনের 5 ধারায় দরখাস্ত করেও আপিল করা যেতে পারে। আবার 12 ধারায় যে বিষয়টা আছে যে কোনো রায় পেতে যে সময়গুলো
ব্যয় হয়ে যাচ্ছে সেগুলোর জন্য সময় দেওয়া হবে, অর্থাৎ সেই সময়গুলো গণনা থেকে বাদ যাবে, অর্থাৎ 12 ধারাও এখানে প্রযোজ্য হবে। তাহলে 5 এবং 12 ধারা বার কাউন্সিল অর্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতীত শিক্ষানবিশ নিতে পারবেন সর্বোচ্চ 4 জন, অর্থাৎ 4 জনের বেশি নয়। তবে এটা আছে 60-3-এ, তবে কারো যদি প্রয়োজন হয় এর থেকে বেশি শিক্ষানবিশ আইনজীবী, তিনি বার কাউন্সিলের অনুমতি নিয়ে আরও নিতে পারবেন। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে অ্যাডভোকেট কি পদক্ষেপ নিতে পারবেন? একটু আগে আমরা জানলাম আপিল করা যায়, আপিলের পাশাপাশি আর কি করা যায়? আপিলের পাশাপাশি কিন্তু রিভিউ করা যেতে পারে। রিভিউ করলেন, কাজ হলো না, আপিলও করা যাবে পরে। 34 এবং 36 অনুচ্ছেদ দেখলে আমরা দেখতে পাবো যে আপিল রিভিউ উভয়ই করা যায়। বাংলাদেশ বার কাউন্সিল কমিটির মেয়াদ শুরু হওয়ার 1 মাসের মধ্যে কে প্রথম সভা আহ্বান করবেন? বিধি 28-এ আছে, এটা বিধি, বার কাউন্সিল অর্ডার না, বার কাউন্সিল রুলস। বিধি আছে 101টি, তার মধ্যে 28 নম্বর বিধি অনুসারে সচিব প্রথম সভা আহ্বান করবেন। বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সংস্থা, এটা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা না, বেসরকারি সংস্থা না, আবার সাংবিধানিক সংস্থাও না, এটা কিন্তু স্বায়ত্তশাসিত সংস্থা। এটা আমার নোটের আইন পরিচিতি অংশে আছে। কততম অনুচ্ছেদে নিবন্ধন কমিটির গঠন সম্পর্কে বিধান হয়েছে? নিবন্ধন কমিটির যে গঠন সেটা 11B-তে আছে। বাংলাদেশ বার কাউন্সিল কততম অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি বার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি প্রদান করতে পারবে? 39 অনুচ্ছেদ অনুসারে। বার কাউন্সিল কমিটির সদস্যদের পদ শূন্য হওয়ার কারণ কোনটি? এখানে রেজিগনেশন দিলে, অর্থাৎ তিনি যদি নিজে থেকে পদত্যাগ করেন বা তিনি অ্যাডভোকেট হিসেবে রিমুভড হন, অপসারণ হন সেক্ষেত্রেও, এবং এলিভেটেড অর্থাৎ অ্যাডভোকেট থেকে তিনি যদি পদোন্নতি পেয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়ে যান, সেই ক্ষেত্রেও তিনি আর বার কাউন্সিলের সদস্য থাকেন না। অর্থাৎ উল্লেখিত 3টি পয়েন্টই সঠিক হবে, সবগুলো সঠিক। উত্তর হবে ঘ। বিধি 91 আছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972-এ কতটি বিধি আছে? 101টি বিধি আছে, একটু আগে আমি বলে দিলাম, আমার আইন পরিচিতি অংশে আছে নোটের। দ্য টার্ম বার রিপ্রেজেন্টস দ্য, বার বলতে কিন্তু অ্যাডভোকেটসদের বোঝায়, বাংলাদেশ বার কাউন্সিলকেও বোঝাবে না, আবার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে না, আবার জুডিশিয়াল অফিসার্সকেও বোঝাবে না। অ্যাকচুয়ালি এটা একটি বেসিক প্রশ্ন। বার বলতে অ্যাডভোকেট বা আইনজীবী ও তাদের সংক্রান্ত বিষয় বোঝায়। তাহলে সঠিক উত্তর হবে অ্যাডভোকেটস। এখানে বার বলতে বার কাউন্সিলও বোঝাতে পারে, আবার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনও বোঝাতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সর্বোত্তম বা সব থেকে সঠিক উত্তর হবে অ্যাডভোকেটস। অ্যাডভোকেটসদেরকে বার বলা হয় এবং অ্যাডভোকেটসদের নিয়েই বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন গঠিত, তাই এখানে অ্যাডভোকেটস সঠিক হবে। আর জুডিশিয়াল অফিসার যারা আছে তাদেরকে বলা হয় বেঞ্চ। তাহলে বার এবং বেঞ্চের সমন্বয়েই কিন্তু চলছে আমাদের বিচার বিভাগ।